সিনেমার শুটিং করতে একদল অ্যাক্টর এবং প্রোডাকশন স্টাফ গ্রামের একটি পরিত্যক্ত স্কুল বিল্ডিং এ এসে পৌঁছায়। তারা শুটিং এর প্রথম দিন থেকেই এক রহস্যময় শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় তখন যখন তারা এমন এক সত্তার মুখোমুখি হয় যাকে জাগ্রত করা তাদের একদমই উচিত ছিল না। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মিস্ট্রি হরর মুভি দ্য সিনের কথা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। মুভির একদম শুরুতে একজন ইন্সপেক্টর তার টিম নিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছিল। অন্যদিকে একজন মাস্ক পরিহিত লোক একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। এই গুলির আওয়াজ শুনতে পেয়েই পুলিশ টিম থেমে যায়। তবে এর পরের সিনেই দেখানো হয় এই গল্পের প্রধান চরিত্র সিয়াংকে। সিয়াং একজন ডান্সার। কিছুদিন আগে সে একটি মুভির অডিশন দিতে গেলে সেখানে ডিরেক্টর তাকে মেইন লিডের জন্য সিলেক্ট করেন, কারণ সে ডান্সের ওপর মুভিটি তৈরি করতে চেয়েছিল। আর সিয়াং এই রোলের জন্য একদমই পারফেক্ট ছিল। সিয়াং শুটিং এ পার্টিসিপেট করতে একটি বাসে করে শুটিং স্পটে যাচ্ছিল। পথেই সে একটি কার অ্যাক্সিডেন্ট দেখতে পায়। তখন তার একটা অ্যাক্সিডেন্টের স্মৃতি মনে পড়ে যায়। কিছুক্ষণ পর সিয়াং শুটিং স্পটে এসে পৌঁছায়। মুভির শুটিং একটি হাই স্কুলের বিল্ডিং এ হতে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিয়াংকে ওয়েলকাম জানায়। স্কুলে পৌঁছতেই সিয়াং এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। হঠাৎ ছাদ থেকে একটি মেয়ের ডেড বডি তার সামনে এসে পড়ে। সিয়াং ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু আসলে এটা একটা ফেক ডেড বডি ছিল যেটা ডিরেক্টর তার শুটিং এর জন্য ব্যবহার করবে। সিয়াং এই ইনসিডেন্টে দারুণভাবে ভীত হয়ে পড়ে, তাই সে একটা রুমে রেস্ট নিতে আসে। তখন ডিরেক্টর জাং তার টিমকে অনেক কথা শোনাতে থাকে। তারা তাদের কাজে কোনো সিরিয়াস নয়, এই ডেড বডিটা পরে পড়ার কথা, তাদের কাছে তেমন সময় নেই। আর তাছাড়া কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে গেলে শট নেওয়া আর পসিবল হবে না। সিয়াং এই সব কিছু শুনে বলে, আমি শট দিতে রাজি আছি। সে ফ্রেশ হতে ওয়াশরুমে আসে। তখন তার সাথে সেখানে চেয়ন নামের একটি মেয়ের দেখা হয়। চেয়ন আর সিয়াং একে অপরের পূর্ব পরিচিত। চেয়নও এই মুভিতে লিড ক্যারেক্টার প্লে করছে, কিন্তু তারা কেউই জানতো না যে দুজন এই মুভিতে একসাথে কাজ করছে। সিয়াং এর মনে পড়ে ডিরেক্টর জাং তাকে বলেছিল এটা একটা এক্সপেরিমেন্টাল মুভি হবে, যেখানে আধুনিক ডান্সের পাশাপাশি প্রাচীনের সমস্ত ধরনের ডান্সের সংমিশ্রণ থাকবে। সিয়াং এবং চেয়ন একসাথে তাদের স্কুল লাইফের গল্প করতে থাকে। এরপর সিয়াং ডিরেক্টর জাংয়ের সাথে কথা বলতে আসে। সে জানতে চায় কেন তাকে জানানো হয়নি যে মুভিতে আরেকজন লিড ক্যারেক্টার রয়েছে। জাং বলে, কিন্তু মুভির লিড ক্যারেক্টার শুধু একজনই, সেটা হচ্ছে তুমি। সিয়াং তখন তার রিহার্সালের একটি ডান্স ভিডিও দেখতে শুরু করে। সেই সময় সে যখন রিহার্সাল করছিল তখন তার নাক দিয়ে রক্ত ঝরছিল। আর এরপর আয়নার সামনে সে নিজের পরিবর্তে এক ভয়ঙ্কর ফেস দেখতে পায়। তবে এসব কথা ভুলে গিয়ে সিয়াং শুটিং এর জন্য রেডি হয়। সে সেম ডান্সটাই করে, তবে এইবার তার কোনো অসুবিধা হয়নি। সে যে ডান্সটা করছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো একটা ডেমনিক ডান্স, যেটা ডিরেক্টর তাকে দিয়ে করাচ্ছে। এরপর লাইট চলে গেলে গ্রাউন্ড ফ্লোরে একটি ফিমেল টিম মেম্বার মেন সুইচ চেক করতে আসে। এইভাবে মেন সুইচ খুঁজতে খুঁজতেই সে এসে পৌঁছায় একটা রুমের ভেতর। সেখানে দেয়ালে সে রক্ত দিয়ে বানানো এক অদ্ভুত চিহ্ন দেখতে পায়। আর এর পাশেই দেখতে পায় কিছু কালো জাদুর মন্ত্র। তার কাছে এই সব কিছুই অস্বাভাবিক লাগে। শুটিং শেষে চেয়ং সিয়াং এর সাথে কথা বলতে আসলে সে সিয়াংকে পেইন কিলার খেতে দেখে। সিয়াং মেডিসিনের দিকে তাকিয়ে অতীতের কথা মনে করে। তার সাইকিয়াট্রিস্ট তাকে পেইন কিলার নিতে সাজেস্ট করেছিল। সিয়াং এর পাস্ট লাইফে কিছু ইনসিডেন্ট হয়েছিল যার জন্য তাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হচ্ছে। কিছুক্ষণ পর চেয়ন শুটিং এ অংশ নেয়, আর তার ডান্সের সিকোয়েন্সটা শুট হবে ছাদে। একই সময়ে সিয়ং নিজেকে রিল্যাক্স করানোর জন্য একা একা নিজের রুমে ডান্স করতে থাকে। তখনই সে একটি মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সিয়াং বাইরে এসে কিছু দেখতে পায় না। উপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জাংকে বলে, যা শুটিং হচ্ছে এইগুলো স্ক্রিপ্ট কোথাও লেখা নেই। জাং বলে, যেমনটা হচ্ছে হতে দাও। তারপর শুটিং এ সিয়াং এবং চেইন দুজনেই একসাথে অংশ নেয়। তারা দুজন একসাথে ডান্স করে। ডান্স করতে করতেই সিয়াং রুফটপ থেকে লাফ দিয়ে ফ্লোরে পড়ে যায়। তবে রুফটপ থেকে সেই ফেক ডেড বডিটিকে ফেলা হয়। সিয়াং এইরকম সুইসাইডের অ্যাক্টিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, এমনকি সে ভমিটও করে। তখনই সিয়াং এবং চেইন তাদের বিল্ডিং থেকে পাশের বিল্ডিং এর ছাদে কিছু মানুষকে দেখতে পায়। সেই মানুষগুলো ওই ছাদে
লাল রং দিয়ে কোনো এক কাল্ট গ্রুপের সাইন আঁকছিল। এদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তার টিম মেম্বারকে গ্রাউন্ড ফ্লোরে খুঁজতে আসে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেখতে পায় মেয়েটিও অসুস্থ বোধ করছে, তাই সে মেয়েটিকে হেল্প করতে আসে। কিন্তু তখনই মেয়েটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করে মেরে ফেলে। সেই সময় জাং কিছু একটা উপলব্ধি করে মুচকি হাসে। অর্থাৎ এই সব কিছুর পেছনে জাংয়ের বিশাল বড় প্ল্যান রয়েছে। এদিকে সবাই নোটিস করে একসাথে সকলের ফোনে নেটওয়ার্ক চলে গেছে। আর তখনই ওই মেয়েটি ছাদে চলে আসে। তাকে দেখে সবাই অবাক হয়, কারণ তার পুরো শরীরে রক্তের দাগ লেগেছিল। সবাই তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, এই অবস্থা কেন? কিন্তু মেয়েটি কারো কথার কোনো উত্তর দেয় না। সে সিয়াং এর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর এরপর ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নেয়। কেউ বুঝতে পারে না হঠাৎ করে কি এমন হয়ে গেল। নিচে একজন টিম মেম্বার মেয়েটির বডি চেক করতে আসে, দেখতে পায় মেয়েটি মারা গেছে। তারা সবাই ঘাবড়ে যায় যে হঠাৎ করে কি এমন হলো। আর ঠিক সেই সময়ই মেয়েটি আবার জেগে ওঠে, আর সে এখন জম্বিতে পরিণত হয়েছে। সাথে সাথেই লোকটিকে সে অ্যাটাক করে। সিয়াং নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা দেখতে পায় ওই মেয়েটি উপরেই আসছে। জাং সেখান থেকে পালাতে শুরু করে। সবাই জাংয়ের পিছু নেয়। সিয়াং এবং চেইন একসাথে নিচে নেমে আসে। তারা সকলেই একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। জাং তখন ক্যামেরা বের করে সকলের ফেসের এক্সপ্রেশনের ভিডিও ধারণ করতে শুরু করে। এতে সিয়াং বিরক্ত হয়ে পড়ে। আর তখনই চেইন সেখানে একটি সিসি ক্যামেরা দেখতে পায়। তার মানে তাদের কেউ ফলো করছে। সেই জম্বি মেয়েটি ছাদে এসে দরজায় ধাক্কা দিতে থাকে। কয়েকজন মিলে সেই দরজাটা আটকিয়ে রাখার চেষ্টা করে। এদিকে সিয়াংও বাকি জনের সাথে গ্রাউন্ড ফ্লোরে আসে। ইতিমধ্যেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও জম্বিতে পরিণত হয়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাদের দেখতে পেয়ে তাদের উপরই অ্যাটাক করতে আসে। সবাই মিলে দরজা লক করে রুমের ভেতর দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তারা বের হওয়ার মতো আর কোনো রাস্তা পাচ্ছিল না, তাই তারা এক্সিট ডোর দিয়ে পালানোর কথা ভাবে। কিন্তু সেখানে এসে দেখতে পায় রাস্তা প্রায় ব্লক। তবুও তারা ডিসাইড করে এই রাস্তা দিয়েই পালাবে। চারজন বের হতে পারলেও দুইজনকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাটাক করে তাদেরকেও জম্বিতে পরিণত করে দেয়। মেন গেটে এসে তারা দেখতে পায় গেটে কিছু পাখিকে মেরে বেঁধে রাখা হয়েছে। অর্থাৎ কেউ এই পাখিগুলোকে উৎসর্গ করে কোনো একটি রিচুয়াল করেছে। তাদের মধ্যে একজন গেটের লক ভাঙতে আসে। তখনই একজন জম্বি তাকে অ্যাটাক করে। তবে জম্বিগুলো শিকল দিয়ে বাঁধা ছিল। জম্বিগুলোকে ইচ্ছে করেই গেটের কাছে রাখা হয়েছে যেন কেউ পালাতে না পারে। সিয়াং জম্বিগুলোর দিকে তাকিয়ে থাকে। তাদের একজনকে জম্বি অ্যাটাক করেছে দেখে তাদের মধ্যেই আরেকজন লোক সেই লোকটিকে জম্বিতে পরিণত হওয়ার আগেই মেরে ফেলে। চেয়ন এতে কষ্ট পায়, তবে লোকটি বলে এছাড়া তার কাছে কোনো উপায় ছিল না, না হয় সেও জম্বি হয়ে যেত। তখনই সিয়াং এর নাক দিয়ে আবার রক্ত পড়তে শুরু করে। সিয়াং সেটা নোটিস করে মুছে ফেলে। এরপর সিয়াং, চেয়ন এবং ওই লোকটি একটি গাড়িতে উঠতে যায়। তখনই চেয়ন দৌড়তে গিয়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। সিয়াং এবং ওই লোকটি গাড়িতে উঠে দেখতে পায় চেয়ন এখনো পেছনে রয়েছে। সিয়াং চেনের কথা বললে লোকটি জানায় এই পরিস্থিতিতে কে কার জন্য অপেক্ষা করবে। এই বলেই সে চেয়নকে না নিয়ে গাড়ি চালিয়ে দেয়। তখনই কিছু জম্বি তাদের অ্যাটাক করতে আসে, কিন্তু তারা খুব স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। কিন্তু সামনে যেতেই একটি লোক তাদের গাড়িকে টার্গেট করে শুট করে। এই বুলেট থেকে বাঁচতে গিয়ে এই গাড়িটি একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়। ওই লোকটি এতেই আহত হয়ে গেলেও সিয়াং সুস্থ থাকে। সে গাড়ি থেকে বের হয় নিজেকে বাঁচানোর জন্য। ওই লোকটি তার কাছে সাহায্য চায়, তবে সিয়াংও এখন একই কথা বলে। এই সময় কে কাকে সাহায্য করবে এই বলেই সে চলে যায়। মুহূর্তেই জম্বিগুলো এসে ওই লোকটিকে মেরে ফেলে। এই সব কিছুই সিসি ক্যামেরাতে কেউ নোটিস করছিল। সিয়াং লুকিয়ে পড়লেও জম্বি তার আওয়াজ শুনতে শুনতে এগিয়ে আসে। এরপর সিয়াং একটি রুমের ভেতর গিয়ে লুকিয়ে পড়ে। তখনই কেউ একজন একটি স্পিকারে কিছু মন্ত্র চালু করে। সেই মন্ত্রধ্বনি শুনতে পেয়ে সবগুলো জম্বি দৌড়ে এক জায়গায় পালাতে শুরু করে। তার মানে কেউ একজন জম্বিগুলোকে কন্ট্রোল করছিল। জম্বিগুলো চলে যেতেই সেই রুমে এসে পৌঁছায় জাং। ডিরেক্টর জাং এখনো জীবিত আছে। সিয়াং এর জাংয়ের উপর সন্দেহ হয়। সে জানতে চায় এই সব কিছুর পেছনে কার হাত রয়েছে, কেন জাং সবাইকে শুটিং এর নাম করে এখানে নিয়ে এসেছে। জাং তখন বলে, আমি নিজেও জানতাম না এত কিছু ঘটবে। কিছুদিন পূর্বে একজন মহিলা আমাকে একটি স্ক্রিপ্ট দিয়ে অনেকগুলো টাকা অফার করে। তিনি আমাকে বলেছিলেন আমি যেন তোমাকে কাজ করি। তিনি আমাকে একটি ভিডিও দেখিয়েছিলেন। সেখানে কিছু তান্ত্রিক মন্ত্র পড়ে একজন মৃত লোককে জীবিত করে ফেলেছিল।
যেমনটা আমরা মুভিতে করতে চেয়েছিলাম, ডান্স করে যেমন রিচুয়াল করছিলাম ঠিক সেরকমই। কিন্তু আমি এখন বুঝতে পারছি এটা একটা ট্র্যাপ ছিল, এখানে সবকিছুই পূর্ব পরিকল্পিত। এই বলেই জাং রুম থেকে বেরোচ্ছিল, তবে তখনই একটি বুলেট এসে জাংয়ের কপাল ভেদ করে। জাং সেখানেই মারা যায়। একজন পুলিশ অফিসার ভেতরে এসে সিয়াংকে বাইরে নিয়ে আসে। বাইরে আসতেই একজন ইন্সপেক্টর সিয়াংকে জিজ্ঞেস করে, তুমি কি চেয়ারম্যান উনের মেয়ে? মুভির একদম শুরুতেই এই ইনভেস্টিগেটিভ টিমকে দেখানো হয়, যারা বন্দুকের আওয়াজ শুনেই এখানে এসেছে। সিয়াং কিছুই বুঝতে পারে না। সে বলে, আপনি যার কথা বলছেন আমি তাকে চিনি না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন, এই জায়গাটি সেফ না। ইন্সপেক্টর বুঝতে পারে সে হয়তো আসলেই চেয়ারম্যান উনকে চেনে না। ইন্সপেক্টর জানতে চায় কেন সে এই স্থানে এসেছে। সিয়াং বারবার বলতে থাকে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। আর ঠিক তখনই একজন পুলিশ গাড়িতে থাকা ওই লোকটির ডেড বডি দেখতে পায়। সবাই ডেড বডিটিকে দেখতে এগিয়ে আসে, তবে ততক্ষণে ওই লোকটিও জম্বিতে পরিণত হয়ে যায়। সিয়াং তখনই পালাতে শুরু করে। সিয়াংকে পালাতে দেখে ইন্সপেক্টর তাকে 2 বার শুট করে, তবে ভাগ্যক্রমে বুলেটটি তাকে স্পর্শ করতে পারে না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে প্রোটেক্ট করছে। এতে ইন্সপেক্টর ভীষণ অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তার কোনো টার্গেট মিস হয়নি। একজন পুলিশ সিয়াং এর পিছু নেয়। সিয়াং দৌড়তে থাকে, আর কিছুক্ষণ পরেই একটি জম্বি ইন্সপেক্টরকেও অ্যাটাক করতে আসে, কিন্তু ইন্সপেক্টর জম্বিটিকে শুট করে মেরে ফেলে। এদিকে সেই পুলিশটি সিয়াংকে ধরে ফেলে। সিয়াং জানায় সে মানুষকে জম্বিতে পরিণত হতে দেখেছে। তারা কয়েকজন মিলে একটি মুভির শুটিং করতে এখানে এসেছিল। ঠিক তখনই একজন লোক এসে পুলিশটিকে শুট করে মেরে ফেলে। লোকটির ফেস কাপড়ের মাস্ক দিয়ে ঢাকা ছিল। সেই পুলিশটিও সাথে সাথেই মাস্ক পরিহিত লোকটিকে শুট করে। সেখানেই দুজনেই একসাথে মারা যায়। এদিকে অনেকগুলো মাস্ক পরিহিত ব্যক্তি ইন্সপেক্টর ও তার টিমকে ঘিরে ফেলে। সেই লোকগুলোকে নেতৃত্ব দিচ্ছিল ম্যানেজার পার্ক নামের একটি লোক। পার্ক চেয়ারম্যান উনের আন্ডারেই কাজ করে। কিছুক্ষণ পরে সিয়াংকে বাঁচাতে জঙ্গলে চেয়ন আসে। চেয়ন এখনো সার্ভাইভ করতে পেরেছে। সে সিয়াংকে নিয়ে জঙ্গল দিয়ে পালানোর সময় দেখতে পায় সেখানে কোনো রিচুয়াল হয়েছিল। এত কিছু দেখে সিয়াং পুরোপুরি ভেঙে পড়ে। চেয়ন কিছুটা দূরে পেট্রোল পাম্প দেখতে পেয়ে সিয়াংকে নিয়ে সেখানে আসে। চেয়ন পুলিশের কাছে রিপোর্ট করে। সিয়াং ফ্রেশ হওয়ার সময় নোটিস করে তার নাক দিয়ে আবার রক্ত ঝরছে। তখনই সে আয়নাতে আবারও একটি ভয়ঙ্কর ফেস দেখতে পায়। সিয়াং আসলে তার মৃত মায়ের ফেস দেখতে পাচ্ছিল। রুমে এসে সিয়াং তার মায়ের কথা মনে করে। তার মা মেন্টালি আনস্টেবল ছিল, কিন্তু সে সিয়াংকে ভীষণ ভালোবাসতো, তার কেয়ার করত। চেয়ন এসে সিয়াংকে 1 বোতল জল দেয়। তখন সিয়াং জানতে চায় তাকে যে সে ফেলে চলে এসেছিল, এতে কি সে কষ্ট পায়নি? চেয়ন বলে, এই অবস্থায় কে কার খবর রাখে? সিয়াং তখন তার মায়ের গল্প চেয়নের সাথে শেয়ার করে। সে জানায় একদিন তার মা তার কাছে একটু সময় চেয়েছিল, তার সাথে একটু কথা বলতে চেয়েছিল। তাই একদিন তারা দুজন গাড়িতে ঘুরতে বের হয়, আর তখনই সেই গাড়ির অ্যাক্সিডেন্টেই তার মায়ের স্পটেই ডেড হয়। এই কথা বলতে বলতেই সিয়াং এর মাথা ঘোরাতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে সেন্সলেস হয়ে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিয়াং যখন স্কুলে ডান্স শিখছিল, তখন জুনহি নামের একটি ছেলের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর তার বয়ফ্রেন্ড জুনহি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সিয়াং সেই সময় পুরোপুরি ভেঙে পড়ে। এই সব কিছু মনে করতে করতেই সিয়াং এর সেন্স ফিরে আসে। সে নিজেকে অন্য একটি জায়গায় দেখতে পায়। তার সামনে মাস্ক পরিহিত কিছু লোক দাঁড়িয়ে আছে। সে দেখতে পায় একটি চেয়ারে তার হাত পা বাঁধা রয়েছে। সে ওই মানুষগুলোর কাছে সাহায্য চাইতে থাকে। এদিকে ওই মাস্ক পরিহিত টিমের লোকগুলো জম্বিগুলোকে শুট করে মারতে থাকে, আর এদের মধ্যেই একজন এসে সিয়াংকে সরাসরি গুলি করে। সিয়াং এর বুক থেকে অঝরে রক্ত ঝরতে থাকে, আর এরপরই সে মারা যায়। তবে মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সে আবার জীবিত হয়ে ওঠে। সিয়াং এর সামনের মানুষটি বলে, তার মানে আমার অনুমান মিথ্যে ছিল না। সেই মানুষটি সিয়াংকে বলে, তোমার জন্য জুনহি বেঁচে নেই। একজন মা তার একমাত্র ছেলেকে হারিয়েছে। এই বলেই সে তার মাস্ক খুলে ফেলে। আমরা দেখতে পাই মাস্ক পরিহিত একজন মহিলা রয়েছে। আসলে এই মহিলাই হলো চেয়ারম্যান উন। সে সিয়াংকে বলে, আমি তোমাকে ভয়ঙ্কর মৃত্যু দেব। চেয়ারম্যান উন সিয়াংকে চর মেরে বলে, তোমার জন্যই আজ আমরা সবাই মনস্টারে পরিণত হয়েছি। অন্যদিকে কালো পোশাকে আরেকজন মানুষকে দেখানো হয়, যার ফেসও ঢাকা ছিল। সে এক শ্যামানিক ড্রেস পরে ছাদের দিকে যাচ্ছে, আর ছাদে এসেই আবার সেই শ্যামানিক জিওমেট্রিক ডান্স করছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিয়াং জুনহি নামের যে ছেলেটিকে পছন্দ করত, সেই ছেলেটি চেয়ারম্যানের বোনের ছেলে।
সিয়াং তাকে একটা লাভ লেটার দিয়ে প্রপোজ করে, তবে জুনহি তাকে রিজেক্ট করে দেয়। সিয়াং দেখতে পায় তারই ক্লাসের অপর এক মেয়ের সাথে জুনহি রিলেশনে আছে। এর কিছুদিন পরেই খুবই রহস্যজনক ভাবে জুনহি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। জুনহির মৃত্যুতে তার প্রেমিকা খুবই ভেঙে পড়ে, যেটা সিয়াংও দেখতে পায়। এরপরই সিয়াং তার মার কাছে এসে প্রচুর কান্না করে। তার মা জিজ্ঞেস করে, তুমি এটা কেন করেছো? সে তো তোমারই বন্ধু। সিয়াং বলে, আমি খুবই দুর্ভাগ্যবান। এই বলেই সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে প্রেমিকের মৃত্যু সহ্য করতে না পেরে জুনহির প্রেমিকাও একটি লেকে ঝাঁপ দিয়ে সুসাইড করে নেয়। অন্যদিকে সিয়াং এর মাও সেদিন জুনহির ফিউনারেলে এসেছিল। সে দেখেছিল ছেলেকে হারিয়ে একজন মা কতটা ভেঙে পড়েছে। তার পুরো পৃথিবীটাই যেন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, যেটা দেখে সিয়াং এর মা সহ্য করতে পারে না। এরপর সে চার্চে কনফেশনে বলে, ফাদার, আমার সব পাপের জন্য আমাকে ক্ষমা করে দেবেন তো? এরপরেই সে বাড়িতে গিয়ে নিজের মেয়ে অর্থাৎ সিয়াংকে কোনো একটা ইঞ্জেকশন দেয় এবং তাকে হাসপাতালে আনা হয়। সেই হাসপাতালেই পুলিশ এসে সিয়াং এর মাকে কোনো এক কারণে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এরপর থেকেই সিয়াং এর মা অ্যাবনর্মাল হয়ে পড়েন। তিনি সব সময় সিয়াংকে বলতে শুরু করেন, মানুষ আসবে তোমাকে মারতে। এরপর চেয়ারম্যান উন সিয়াংকে তার গল্প শোনায়। চেয়ারম্যান জুনহির মৃত্যুর ইনভেস্টিগেশন করলে ডিরেক্টর পার্ক জানায়, ড্রাইভার বলেছে সেদিন তিনি কোনো ড্রিঙ্ক করেননি, তার 20 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স রয়েছে। হঠাৎই নাকি তার সামনে জুনহি চলে এসেছিল, তারপরেই অ্যাক্সিডেন্ট হয়। চেয়ারম্যান উন তবুও পার্ককে সেই ড্রাইভারকে তার কাছে নিয়ে আসতে বলে। তখনই চেয়ারম্যান উনের বোন অর্থাৎ জুনহির মা ছেলেকে হারিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করে। আমরা দেখতে পাই জঙ্গলে যে লোকটি পুলিশটিকে শুট করেছিল, সেই লোকটি ছিল আসলে জুনহির বাবা। জুনহির বাবা একই সাথে একমাত্র ছেলে এবং স্ত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। তার পুরো পৃথিবীটাই যেন একদিনে ভেঙে চুরমার হয়ে গেল। চেয়ারম্যান উন একেবারে ভেঙে পড়ে। তিনি সেই ড্রাইভারকে নিজ হাতে শুট করে প্রতিশোধ নেন, কারণ তখন তার কোনো একজন মানুষকে দরকার ছিল যার উপর সে তার সমস্ত রাগ, সমস্ত কষ্ট, বোন এবং তার ছেলের হারানোর প্রতিশোধ নিতে পারে। এরপর অনেক দিন কেটে যায়। প্রতিদিন চেয়ারম্যান উন নিজের জন্য মৃত্যু কামনা করে গেছেন। এভাবেই দীর্ঘ 9 বছর পর তার সামনে এসে হাজির হয় চেয়ন। চেয়ন এসে জানায় জুনহির মৃত্যুর পেছনে যে আসল দায়ী সে এখনো বেঁচে আছে। চেয়ন তখন তাকে সিয়াং এর ব্যাপারে জানায়। সে জানায় সিয়াং শুধু জুনহি নয়, তার মতো অনেক বাচ্চার মৃত্যুর জন্য দায়ী। এরপর চেয়নের সাহায্যেই চেয়ারম্যানের লোকেরা সেই সমস্ত স্কুলে যায় যেখানে সিয়াং পড়তো। সমস্ত স্কুলে গিয়েই তারা একটা কমন জিনিস দেখতে পায়, সেই সব স্কুলেই একাধিক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এমনকি সব স্কুলের স্টুডেন্টরা সিয়াংকে নিয়ে অনেক কথাও জানায়। তারা জানায় সিয়াং এর চাউনিতে কোনো এক অশুভ শক্তি রয়েছে। তারা সবাই সিয়াংকে শয়তানের মেয়ে অর্থাৎ ডেভিলের মেয়ে বলেও জানতো। আর এভাবেই এক একটা স্কুলে অস্বাভাবিক মৃত্যু হতো এবং সিয়াং এর মা তাকে নতুন কোনো স্কুলে ভর্তি করিয়ে দিত। এমনই সব জায়গায় খোঁজ নিয়ে চেয়ারম্যান উন নিশ্চিত হয়ে যায় চেয়নের কথা একেবারেই সত্যি। সিয়াং কোনো সাধারণ মেয়ে নয়। চেয়ারম্যান উন সিয়াংকে মেরে প্রতিশোধ নিতে চায়, তবে চেয়ন জানায় তাকে মারা সহজ কাজ নয়। আসলে সিয়াং এর মা সেদিন যে ইনজেকশনটা তাকে দিয়েছিল সেটা আসলে ছিল বিষ। তবে এই বিষ ইনজেক্ট করেও সিয়াং এর মা তাকে মারতে পারেনি। এমনকি সেই কার অ্যাক্সিডেন্টে সিয়াং এর মা মারা গেলেও তার গায়ে একটা চোট পর্যন্ত লাগেনি। চেয়ন জানায় কোনো জীবিত মানুষ বল প্রয়োগ করে অথবা মানুষের তৈরি কোনো অস্ত্র দিয়ে সিয়াংকে মারতে পারবে না। চেয়ারম্যান উন জানতে চায়, তাহলে এই ডেভিলকে কি আমরা মারতেই পারবো না? চেয়ন জানায় তাকে মারার একটাই উপায় আছে, তাকে একমাত্র কোনো মৃত মানুষই মারতে পারবে। তার জন্য তাদের একটা রিচুয়াল করতে হবে। এরপর দেখানো হয় চেয়ন এক মৃত মানুষের সামনে সেই প্রাচীন জিওমেট্রিক ডান্স করে একটা রিচুয়াল করে। আর এই রিচুয়াল সম্পন্ন হতেই ওই মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে যায়। তবে সে স্বাভাবিক নয়, সে পরিণত হয়েছে এক জম্বিতে, যাদের একটাই ক্ষুধা, যেটা হলো মানুষের রক্ত। এরপর চেয়ন একটা কুড়াল দিয়ে ওই লোকের দেহ থেকে কুপিয়ে কুপিয়ে তার মাথাটা আলাদা করে আবার তাকে মেরে ফেলে এবং জানায় এই মৃত ব্যক্তিদের মারার একটাই উপায়, সেটা হলো তাদের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া অথবা তাদের মাথায় গুলি করা। এরপরই চেয়ারম্যান উন তার মেইন প্ল্যান সাকসেসফুল করার জন্য কাজ করে। সে তার সমস্ত পার্সোনাল কাজ ফেলে রেখে নিজের প্ল্যান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে একটা বড় স্কুল কিনে নেয়, কারণ এই স্কুলটি ছিল একদমই ফাঁকা জায়গায়।
আশেপাশে কেউ নেই, আর এই জায়গাতেই তার এই কাজকে সম্পূর্ণ করা সহজ হবে। এরপর তিনি ডিরেক্টর জাংকে অনেক টাকা অফার করে নিজের প্ল্যানে সামিল করে নেন। চেয়ন তাকে বলেছিল এই প্ল্যানে অনেক ইনোসেন্ট মানুষ মারা যাবে, তবে চেয়ারম্যান উন জানায় সে যেসব লোকেদের সিলেক্ট করেছে তারা কেউ চাইল্ড অ্যাবিউজ করেছে, তো কেউ মলেস্টার, আর এরা সবাই ক্রিমিনাল। চেয়ারম্যান উনের নেতৃত্বে স্কুলের সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয় এবং স্কুলের চারপাশে রিচুয়াল করে চেয়ন একটি বাউন্ডারি বানিয়ে দেয়, যাতে সেখানে সিয়াং তার এভিল ক্ষমতাটা প্রয়োগ করতে না পারে। আর এটাই জঙ্গলে পালানোর সময় সিয়াং দেখতে পেয়েছিল। তাদের প্ল্যান ছিল সিয়াং এর শক্তি এবং তার বডিকে ডিস্ট্রয় করে দেওয়া। এই সব কিছু শুনতে শুনতেই সিয়াং অনেক অসুস্থ হয়ে পড়ে, তার নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু হয়। সিয়াং নিরুপায় হয়ে বলতে থাকে তাকে সাহায্য করতে, তবে চেয়ারম্যান উন বলে এটা তার বোন এবং তার বোনের ছেলের মৃত্যুর প্রতিশোধ। এই বলেই সে তার টিম নিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় স্পিকারে সেই মন্ত্র চালু করে দিয়ে যায়। মন্ত্র শুনতেই সবগুলো জম্বি সিয়াংকে অ্যাটাক করে। তারা সিয়াং এর শরীরকে ছিঁড়ে খেয়ে ফেলে, তার মাথাটা বডি থেকে আলাদা হয়ে যায়। এরপর চেয়ারম্যান উন তার কাজ শেষ করে কালো পোশাকধারী মানুষটির কাছে আসে। এই মানুষটি আর কেউ নয় বরঞ্চ চেয়ন ছিল। চেয়ারম্যান উন চেয়নের কাছে জানতে চায়, তুমি কেন আমাকে এই কাজে সাহায্য করেছো? চেয়ন বলে, আমি আপনাকে সাহায্য করিনি, আমি শুধু আপনার অ্যাডভান্টেজ নিয়েছি। যদি আপনি কোনো পাপ করে থাকেন তাহলে আমার আপনাকে শাস্তি দেওয়া উচিত। এই বলেই চেয়ন সেখান থেকে চলে যায়। আর চেয়ারম্যান উন চেয়নের এই ব্যবহার দেখে অবাক হয়ে যায়, আর এরপরেই তিনি নিজেকে শুট করে সুসাইড করে ফেলেন। চেয়ন গাড়ি চালিয়ে নিজের বাড়িতে আসে। সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে আসে। তখনই আয়নার সামনে চেয়ন সিয়াং এর প্রতিচ্ছবি দেখতে পায়। আসলে সিয়াং এখন চেয়নের শরীরে আছে। যখন চেয়ন তাকে জলপান করার জন্য বোতল দিয়েছিল, সিয়াং জলপান করার পরেও সেন্সলেস হয়নি। তখন সেটা চেয়ারম্যান উনকে জানানোর জন্য চেয়ন ফোন করে। সেই সময় সিয়াং এর ডেভিল ফেসটা রিভিল হয়। চেয়ন বুঝতে পারে সিয়াং তার প্ল্যান সম্পর্কে বুঝতে পেরেছে, তাই সে সিয়াংকে অ্যাটাক করতে আসে। কিন্তু এখন তারা সেই স্কুলের বাউন্ডারি থেকে অনেকটা বাইরে আছে, তাই সিয়াং এর শক্তিও এখানে পুরোপুরি কাজ করছে। সিয়াং এর অদৃশ্য শক্তির কাছে চেয়ন বারবারই পরাজিত হতে থাকে। এক পর্যায়ে সিয়াং চেয়নকেই পরাজিত করে ফেলে। সিয়াং বলে, তুমি আমার শক্তির ব্যাপারে কি জানো? আমি তোমাকে বলছি। এরপর সিয়াং তার সমস্ত পাপের কৃতকর্মগুলো শোনাতে থাকে। স্কুলে জুনহি সিয়াংকে পছন্দ করত না, এই জন্যই সিয়াং একদিন জুনহির প্রেমিকার রূপ ধারণ করে জুনহিকে কিস করে। তবে এরপর জুনি যখন বুঝতে পারে এটা সিয়াং, সে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি এসে সিয়াং জুনহিকে না পাওয়ায় ভেঙে পড়ে, আর এরপরই সে জুনহিকে কন্ট্রোল করে রাস্তায় একটা গাড়ির সামনে নিয়ে আসে এবং তাকে মেরে ফেলে। যেটা সিয়াং পায়নি সেটা সে কাউকেই পেতে দেবে না। এমনকি জুনহির প্রেমিকাকে তার ফিউনারেলে কাঁদতে দেখে তার প্রতিও হিংসে হয় তার। আর এরপর সে তাকেও কন্ট্রোল করে এবং তাকে সুইসাইড করতে বাধ্য করে। আর এসব বলতে বলতেই বর্তমানে সিয়াং তার ক্ষমতা প্রয়োগ করে নিজেই চেয়নের রূপ ধারণ করে আর চেয়নকে দেয় তার রূপ। কিছুক্ষণ পর চেয়ারম্যানের লোকেরা এলে সিয়াং চেয়নকেই তাদের হাতে তুলে দেয়, কারণ চেয়নকে সে নিজের রূপ দিয়েছে। চেয়ারম্যান উন তখন চেয়নকেই মারছিল, কারণ কালো পোশাকে সিয়াং সেই সময় ছাদে নাচ করতে করতে চেয়নকেই কন্ট্রোল করছিল আর তাকে দিয়েই বলাচ্ছিল, আমি শেষ পর্যন্ত তার কাছে হেরেই গেলাম, প্লিজ আমাকে সাহায্য করুন। তবে উন তাকে সিয়াং ভেবে নিজে হাতে শুট করে, এমনকি জম্বিদের দিয়ে তার দেহ থেকে তার মাথাটাই আলাদা করে ফেলে। অ্যাক্সিডেন্টের সময় সিয়াং এর মা তাকে বলেছিল, তুমি মানুষদের থেকে অনেক দূরে চলে যাও, তারা তোমাকে মারতে আসবে। সিয়াং তার মায়ের কথাগুলো মনে করে বলে, এরপর যেই আসুক আমি তাদের সবাইকেই মেরে ফেলবো। মুভির একেবারে শেষে দেখানো হয় কয়েকজন সন্ন্যাসী চেয়নের অস্থিকে নদীতে ভাসাতে নিয়ে এসেছে। তাদের মধ্যেই একজন চেয়নকে নিজের মেয়ের মতন ভালোবাসেন। চেয়ন তারই শিষ্য ছিল। তিনি চেয়নকে বলেছিলেন সিয়াং এর মধ্যে যে এভিল, যে শয়তান রয়েছে তার সাথে সে হয়তো পেরে উঠবে না। তবে চেয়ন সিয়াং এর মতো একজন মনস্টারকে কিছুতেই বাঁচিয়ে রাখতে চায়নি, যার জন্য এতজন মানুষ প্রাণ হারাচ্ছে। তাই সে গিয়েছিল সিয়াংকে শেষ করতে। তবে শেষ পর্যন্ত সে নিজেই তার কাছে পরাজিত হয়েছে। আর এখন চেয়নের গুরু তার শিষ্যের এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেন না। তার শিষ্য তার কাছে মেয়ের মতন ছিল, তাই এবার তিনি যাবেন এই মনস্টারকে ধ্বংস করতে। তিনি চেয়নের মৃত্যুর প্রতিশোধ চান।
আর এখন হবে সিয়াং এর সাথে আসল শক্তির মোকাবেলা। এই গল্পে বারবার শয়তানের জয় হয়েছে। সিয়াং ছোট্টবেলা থেকেই পাপ করে এসেছে। সে সব সময় তার শক্তির অপব্যবহার করেছে। আর সবশেষে সিয়াং নিজের শক্তি দিয়েই চেয়নকেও কন্ট্রোল করে শেষ বাজিমাতটা সম্পন্ন করেছে। আর এখন দেখার পালা চেয়নের অর্থাৎ তার শিষ্যের মৃত্যুর বদলা ইভিল সিয়াং এর থেকে নিতে পারে কিনা, যেখানে শুভ শক্তির সাথে অশুভ শক্তির দ্বন্দ্ব আমরা দেখতে পারবো। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর গল্প নিয়ে কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।